ক্রোয়েশিয়া বর্তমানে আপনি কেন আসবেন, ক্রোয়েশিয়াতে কি কি কাজের অপরচুনিটি রয়েছে, কোন কাজের চাহিদা বেশি, এবং ক্রোয়েশিয়াতে মিনিমাম স্যালারি কত, এবং কোন কোন এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন, সেসব ব্যাপারে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সবার ফার্স্টে আসি, ক্রোয়েশিয়া বর্তমানে আপনি কেন আসবেন। দেখেন, বর্তমানে যতগুলো সেনজেন কান্ট্রি আছে তার মাঝখান থেকে কেবলমাত্র ক্রোয়েশিয়ায় বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, এবং ভিসা নিতেটাও অনেক সহজ, এবং ভিসা রেশিওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আমি বলবো, আপনি সার্বিয়ার দিকে তাকান, আপনি মন্টেনিগ্রোর দিকে তাকান, আপনি হাঙ্গেরির দিকে তাকান, ওভারঅল ইটালির দিকে তাকান, সব কান্ট্রির সঙ্গে অ্যাজ এ কম্পেয়ার করলে ক্রোয়েশিয়া নাম্বার ওয়ানে থাকবে। এবার আসি, কি কি কাজের চাহিদাগুলো ক্রোয়েশিয়াতে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে, দেখেন, বর্তমানে মোটামুটি ওয়্যার হাউস সেক্টর আছে, অ্যান্ড দেন ডেলিভারি জব আছে, অ্যান্ড দেন কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, অ্যান্ড দেন ফার্ম ওয়ার্কার আছে, অ্যান্ড দেন সিকিউরিটি গার্ড, অ্যান্ড দেন রেস্টুরেন্ট জব অ্যান্ড এগ্রিকালচার জব। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এগ্রিকালচার ভিসা যারা আবেদন করবেন তাদের জন্য একটা হিউজ পরিমাণ অপরচুনিটি, তারা খুব অল্প দিনে ভিসা পাবেন। এবার আসা যাক যে এগ্রিকালচার ছাড়া যে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলোর ব্যাপারে। এখানে মোটামুটি কনস্ট্রাকশন ওয়ার্কার খুব ভালো চাহিদা, অ্যান্ড দেন ফুড ডেলিভারি যে কাজটা সেটারও অনেক ভালো চাহিদা, তারপর আপনার রেস্টুরেন্ট জব সেটারও অনেক ভালো চাহিদা। সো আমি বলবো, আপনারা যদি বর্তমানে 2024 সালে স্যানজেন বা নন স্যানজেন আপনার টার্গেট যদি হয় আপনার ইউরোপের কোন একটা কান্ট্রিতে আসা, তাহলে বলবো ক্রোয়েশিয়া নাম্বার ওয়ান। সো এবার আসা যাক যে এখানে আসলে আপনি কি কি সুবিধাগুলো পাবেন। সবচেয়ে বড় যে অপরচুনিটি সেটা হচ্ছে, এখানে আপনি আসলে অন্যান্য দেশের মতো রোমানিয়া বা অন্যান্য যে দেশগুলো আছে সেখানে টিআরপি এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, বাট আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন আলহামদুলিল্লাহ 1 মাসের ভেতর কোম্পানি আপনাকে টিআরপি দিয়ে দিবে, অ্যান্ড আপনার যে অ্যাকোমোডেশন, থাকা, খাওয়া, মোটামুটি অনেক কোম্পানি আছে সেগুলো বেয়ার করবে। এবার আসা যাক স্যালারির ব্যাপারে, আপনার বেসিক স্যালারিটা কেমন হতে পারে। দেখেন, গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত আপনার সবচেয়ে এবং সর্বনিম্ন যে বেতনটা 2024 সালে ফিক্সড করছে সেটা হচ্ছে 888 ইউরো। তার মানে আপনি যে কাজে যান, সেটা হোক সিজনাল, সেটা হোক নন সিজনাল, সেটা হোক রেস্টুরেন্ট, যে কাজে যান আপনাকে 888 ইউরোর নিচে কেউ দিতে পারবে না। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশ থেকে পৃথিবীর এত এত কান্ট্রি থাকতে তারা বাংলাদেশ থেকেই লোক কেন বেশি নিচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা তাদেরকে 888 ইউরোরও নিচে বেতন দেয়, বাট সেটা মোটামুটি 700 ইউরো থেকে শুরু হয়। দেন এটা নির্ভর করে আপনার কাজের উপর। অ্যাজ এ স্কিল ওয়ার্কার আপনি 1500 থেকে 2000 ইউরো পর্যন্ত কামাতে পারবেন। আর যদি নন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি ফ্যাক্টরি জবে যেতে পারেন, এখানে আপনার বেসিক স্যালারিটা মোটামুটি 700 থেকে 1000 ইউরোর ভিতরে হবে। সো এবার আসি, ফাইল প্রসেসিং বা ভিসা প্রসেসিং এ আলটিমেটলি কেমন সময় লাগতে পারে আপনার। সেটা হচ্ছে যে মোটামুটি এখন অনেক কোম্পানি আছে যে পারমিটটা মোটামুটি 7 থেকে 12 সপ্তাহের ভিতরে দিয়ে দেয়, বাট এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার এজেন্সি এবং সেই কোম্পানির উপর, তাদের ভিতরে যে কমিউনিকেশনটা, তাদের ভিতরে লিঙ্ক আপটা এটা কেমন, তাদের সাথে সম্পর্কটা কেমন, এবং আপনার কোম্পানিটা কতটা জনপ্রিয় ও দেশে, এটার উপর বেসিস করে আপনার পারমিটটা একটু আগে বা একটু পরে বের হয়ে আসে। পারমিট হাতে পাওয়ার পরে গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে উল্লেখ করা থাকে 20 ওয়ার্কিং ডেজ, বাট সেটা একটু দীর্ঘায়িত হয় কারণ প্রচুর ফাইল জমা থাকে। যার জন্য আমি মোটামুটি মনে করি আপনি এগ্রিকালচার না হলে যে অন্যান্য যে সেক্টরগুলো সেগুলোতে মোটামুটি আপনি 2 মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। সো এবার আসি যে ভিসা প্রসেসিং এর ব্যাপারে আপনার কোথায় এবং কিভাবে কাজ করতে হবে। দেখেন, যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন তারা মোটামুটি ইন্ডিয়াতে না গিয়ে নেপালে যান, নেপালে ভিসা রেশিও ভালো এবং খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। ইন্ডিয়াতে অনেক হ্যাসেল, ইন্ডিয়ার ভিসা নিয়েও অনেক প্রবলেম। সো আমি বলবো আলটিমেটলি যারা আপনারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন এবং ফাইল জমা দিবেন, ফার্স্ট অফ অল আপনি ভালো একটা এজেন্সি দেখেন বাংলাদেশে, দেন তারপর আপনি আপনার ফাইলটা নেপালে জমা করার ব্যবস্থা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। এজেন্সি নির্বাচনের যে বিষয়টা সেটা আমি এবার ক্লিয়ার করতেছি। আমার অনেক ভাইরা আমাকে বলেন যে আমি লুক নিয়ে যাচ্ছি কিনা, ট্রাস্টেবল কয়েকটা এজেন্সির নাম বলেন। দেখেন ভাই, আমি আপনাকে আজকে একটা ট্রাস্টেবল এজেন্সির নাম বললাম, বাট সে এখন ভালো আছে। আপনার ফাইলটা পাওয়ার পরেও যে সে ভালো থাকবে সেটার গ্যারেন্টি আমি আপনাকে দিতে পারছি না। আমি আপনাকে বললাম আমি জানি সে অনেক ভালো, বাট
আনফরচুনেটলি আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল বা কোনো একটা কারণে আপনার সাথে একটা খারাপ হয়ে গেল। সো এর জন্য আপনারা সারা জীবন আমাকে দোষারোপ করবেন। আমি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার ওই ব্যাপারে বা পারমিট, ভিসা এন্ড দেন যে প্রসেসিং এর যে ব্যাপারটা, লোক নিয়ে আসার যে ব্যাপারটা, আই মিন এক কথায় যাকে বলে এজেন্সি বা দালালি, এইসব ব্যাপারে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এজেন্সি নির্বাচনের যে বিষয়টা সেটা মাথায় রাখতে পারেন। আপনি ঢাকায় যান, আপনি 10টা এজেন্সি দেখেন, তাদের যে RN নাম্বারগুলো থাকে, আই মিন রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো দেখেন, সেগুলো কতটা পুরনো, বিগত দিনে তাদের সাকসেস রেশিওটা কেমন সেটা দেখেন। 10টা এজেন্সির সঙ্গে কথা বলেন। 10টা এজেন্সির সঙ্গে কথা বলে আপনার ফাইল জমা করার দরকার নেই। আপনার ভালো না লাগলে আরো 5টা এজেন্সির সঙ্গে কথা বলেন। আপনি 10 থেকে 15টা এজেন্সি ঘুরেন, দেখেন, কথা বলেন। আপনার কাছে যদি ভালো এবং ট্রাস্টেবল মনে হয় তাদের বিগত দিনের হিস্টোরি দিয়ে, তাহলে আপনি তারপর ফাইল জমা করেন। আশা করি এভাবে আপনারা এজেন্সি নির্বাচন করলে ঠকবেন না। বাট আমি আপনাদেরকে কিছু ট্রাস্টেবল রিক্রুটিং এজেন্সির নাম বলতে পারি। সেটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইসব রিক্রুটিং এজেন্সিরা ইন্টারন্যাশনালি লোক প্রেরণ করে থাকে, আই মিন এক দেশ থেকে অন্য দেশে কর্মী নিয়ে যায়। সো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের অনেকটা সুবিধা হবে। বাট এটা একটা লেন্দি প্রজেক্ট এবং লেন্দি প্রসেস। যারা মোটামুটি ইন্টারনেট বিষয়ে সম্মুখ জ্ঞান রাখেন তারাই এসব ব্যাপারে আবেদন করতে পারবেন। সো আমি মনে করি যে আপনারা বাংলাদেশে ভালো একটা এজেন্সি দেখে আপনারা আবেদন করেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় যে ব্যাপারটা সেটার। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারও উপকারে আসে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দ্বিতীয় যে বিষয়টা, মোটামুটি আমাকে অনেক ভাইয়েরা মিডিল ইস্ট থেকে, কাতার, দুবাই, সৌদি, এইসব দেশ থেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমরা কিভাবে আবেদন করব বা প্রসেসিং করব। আমি আপনাদেরকে এক কথায় বলে দেবো, সেটা হচ্ছে যে ভাইয়া বাংলাদেশের তুলনায় আপনারা মিডিল ইস্টে যারা আছেন তারা অনেকটা ভালো অপরচুনিটি পাবেন। বিকজ মিডল ইস্টে তেমন একটা দালাল নেই, তেমন কোনো এজেন্সি নেই, তেমন কোনো থার্ড পার্টি নেই, এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি এম্বাসিতে যোগাযোগ করেন, দেন আপনি দেখেন সেখানে কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগে। অনেকে বলেন যে যাওয়ার জন্য আমার কি কি ডকুমেন্টস লাগতে পারে, আই মিন মিডল ইস্ট থেকে। বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা বেসিক্যালি আপনার এজেন্সিরাই অ্যারেঞ্জ করে দেবে। বাট মিডল ইস্ট থেকে যেতে গেলে আপনার আকামা, আপনার এনওসি লেটার, আপনার ছুটির পেপার, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এই কয়েকটা জিনিস, এবং যে দেশে আছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হবে, এই কয়েকটা জিনিস হলে হয়ে যায়। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসি, যারা মিডল ইস্ট থেকে আবেদন করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, বিকজ তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। তারা যে কোনো ভিসা আবেদন করলে মোটামুটি খুব অল্প সময় পেয়ে যাবেন, সেটা 10 থেকে 1 মাসের ভিতরে পেয়ে যাবেন। এবং পারমিটের যে বিষয়টা সেটা আমি আগে বলে দিয়েছি। সো ওভারঅল এবার আসি একটা ডিসিশনে। 2024 সালে এসে আপনার কি ক্রোয়েশিয়াতে যাওয়াটা ঠিক হবে? দেখেন ভাইয়া, ভালো অপরচুনিটি, স্যালারি ভালো, আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন। 2-4 বছর এখানে কষ্ট করে থেকে গেলে ইনশাল্লাহ আপনি রেসিডেন্ট পারমিটও পেয়ে যাবেন। সো অন্যান্য যে দেশগুলোতে থাকে সেইগুলোর জন্য আপনারা 15-20 লাখ টাকা খরচ করে অবৈধভাবে যাওয়া এবং দীর্ঘ একটা সময় অতিবাহিত করার পর বৈধ হওয়া, এইসব ব্যাপার থেকে ক্রোয়েশিয়া আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে এবং অনেকটা ভালো। সো আমি বলবো আপনারা ক্রোয়েশিয়াতে আসেন, আসলে এখানে থাকার চেষ্টা করবেন। বিকজ এটা একটা সেনজেন কান্ট্রি এবং অনেক ভালো একটা কান্ট্রি। এটা একদম ইউরোপের একদম সেন্ট্রালে অবস্থিত, এর পাশে সার্বিয়া রয়েছে। সো আমি বলবো ওভারঅল আপনারা যদি 2024 সালে ইউরোপে আসার জন্য মনস্থির করে থাকেন তাহলে ভাইয়া আপনারা ক্রোয়েশিয়াতে আসেন। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কিছু জানার থাকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে নাম দেওয়া থাকলো, এবং কমেন্টস করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব। সো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।